আসসালামু আলাইকুম। প্রিয় ভালোবাসার ছাত্রছাত্রীরা, ইকবাল সিদ্দিকী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাস এর পক্ষে আমি মোহাম্মদ সোহেল রানা। তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকে আমার এই আলোচনাটি শুরু করতে যাচ্ছি। তোমরা বিগত আমার লাইভ ক্লাসে দেখেছো যে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। নবম অধ্যায় হচ্ছে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করেছিলাম বোর পরমাণু মডেল কী ছিল, থমসন পরমাণু মডেল কী ছিল, রাদারফোর্ড পরমাণু মডেলে কী ছিল, এরপরে হাইড্রোজেন পরমাণু মডেলের ব্যাসার্ধের রাশিমালা, শক্তির রাশিমালা এবং সৃজনশীল প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে কী প্রক্রিয়ার ক্ষেত্রে একটি ইলেকট্রন আরেকটি ইলেকট্রনের কক্ষপথে যেতে চায় সেক্ষেত্রে রাশিমালা মান দেখানো হয়েছিল। এর পরবর্তীতে তোমাদের সর্বশেষে যে অংশটুকু পড়িয়েছিলাম সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা নিয়ে। তেজস্ক্রিয়তা কাকে বলে, তেজস্ক্রিয়তা কত প্রকার থেকে বলা হয় এবং তেজস্ক্রিয়তার এককটা কী, তেজস্ক্রিয়তার একক পর্যন্ত তোমাদের পড়া ছিল এবং তেজস্ক্রিয়তার এককের দুটি অংশ বলেছিলাম। একটি বলেছিলাম কুরি, আরেকটিকে বলা হয় বেকেরেল। আজকে এই কুরি এবং বেকেরেল থেকেই তোমাদের সাথে আলোচনা শুরু করব। দেখো, আমি তোমাদের সুবিধার্থে একটু লিখে রেখেছি কুরি এবং বেকেরেলের রিলেশন সম্পর্কে। এই অংশটুকু বোর্ড পরীক্ষায় প্রায় আসে এবং এমসিকিউ পাশাপাশি আনুষঙ্গিক বিষয় অন্যান্য জিনিসও চলে আসে। তো চলো আমরা একটু দেখে নিই যে কুরি এবং বেকেরেলের ক্ষেত্রে রিলেশনটা কেমন হয় এবং এদের ডেফিনেশনটা কেমন আসে। প্রথমত আমরা একটু দেখব যে দেখো কুরি বা এক কুরি কাকে বলা হয়। এক কুরি ক্ষেত্রে বলা হয় কোনো বস্তুর প্রতি সেকেন্ডে, অর্থাৎ একটা তেজস্ক্রিয় পদার্থ প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে 3.7 × 10 সংখ্যক পরমাণু বিয়োজিত হলে, দেখো বিয়োজিত শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া, ছোট হওয়া আর কি, ওই বস্তুর তেজস্ক্রিয়তাকে এক কুরি বলা হয়। অর্থাৎ এক কুরি = 3.7 × 10 DK/s। দেখো, তেজস্ক্রিয়তার এই কুরি এককটি একটি বৃহত্তর হওয়ার জন্য এটাকে আরও ছোট এককে ডিভাইডেড করা হয় বা ছোট এককে প্রকাশ করা হয়। কেমন দেখো, এটাকে বলা হয় 1 মিলি কুরি। তুমি যদি এই অংশটুকু মনে রাখো বা লিখতে পারো 1 মিলি কুরি বলতে পারো। হ্যাঁ, মিলি মানে কি 1000 থেকে 1/1000 দ্বারা ভাগ দিতে হয়, তাহলে এটা এককটা হয়ে যায় 3.7 × 10⁻⁷ DK/s। এরপরে দেখো আরেকটু ছোট এককে বিভক্ত করা হয়, এটাকে বলা হয় 1 মাইক্রো কুরি বলে। 1 মাইক্রো কুরি। 1 মিউ CI, এটাই কিন্তু মিউ নামে আখ্যায়িত করা হয়, মিউ বলে, মিউ CI অর্থাৎ 1 মাইক্রো কুরি বলে, অর্থাৎ 3.7 × 10⁴ DK/s। এরপরে দেখো আমাদের বেকেরেল কি। এই বেকেরেলের ক্ষেত্রে দেখবা যে কোনো বস্তুর প্রতি সেকেন্ডে, এটাও ঠিক একই রকম, প্রতি সেকেন্ড মানে কত 1 সেকেন্ড, প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় ভাঙন বা ক্ষয়কে 1 বেকেরেল বলে। বেকেরেলকে সংক্ষেপে BQ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। একটু দেখো, অর্থাৎ 1 বেকেরেল অর্থাৎ 1 DK/s। ডিকে ইংরেজি শব্দের অর্থ হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া বা বিয়োজিত হয়ে যাওয়া। পার সেকেন্ড শব্দ অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে। এরপরে দেখো যে বেকেরেল ও কুরির মধ্যে সম্পর্ক, দ্য রিলেশন বিটুইন বেকেরেল অ্যান্ড কুরি ইকুয়েশন। তো দেখো এখানে বলা হয় 1 কুরি = 3.7 × 10⁻⁻10 DK/s। এরপরে তুমি দেখবা 3.7 × 10⁻10, দেখো 1 DK/s। একটু আগে তুমি দেখেছো 1 DK/s এর অংশ হচ্ছে 1 BQ, বেকেরেল বলে। তাহলে আমরা কি করব, এটা বেকেরেল লিখে দিলাম, তাহলে হয়ে গেল। এই অংশটুকু ছিল হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তার ক্ষেত্রে কুরি এবং বেকেরেলের রিলেশন এবং তার ডেফিনেশন। এরপরে পর্যায়ক্রমিকভাবে আমরা দুটি বস্তু আজকে আলোচনা করব, দুটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র বা সূচকীয় সূত্র এবং অর্ধ জীবন বা হাফ লাইফ যেটা বলা হয়। এই দুটো অংশ পদার্থবিজ্ঞানের এই অধ্যায়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অংশ। প্রথম যে গুরুত্বপূর্ণ অংশ তোমাদের পড়িয়েছিলাম সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু কক্ষপথে শক্তি ও ব্যাসার্ধের রাশিমালা। এটার এখান থেকে তোমাদের নতুন অংশ শুরু হবে। দেখো যে তেজস্ক্রিয় তার ক্ষয়
সূত্র, তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র বা সূচকীয় সূত্র। এটা দেখো বলা হয় যে কোনো মুহূর্তে কোনো তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই মুহূর্তে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। এই বিষয়টুকু তোমাদের আমি লিখে তারপরে বুঝিয়ে দিচ্ছি। দেখো যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে কোনো তেজস্ক্রিয় পদার্থের, যে কোনো মুহূর্তে কোনো তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের হার, ভাঙনের হার ওই মুহূর্তের তেজস্ক্রিয় পরমাণুর তোমরা পরমাণুর আগেও লিখতে পারো, পরে লেখা যায় আর কি। অক্ষত আমরা পরে দিলে একটু সুবিধা হয় আর কি। অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক, অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। একটু খেয়াল করো, এই সূত্রের মধ্যে দুটি অংশ আছে। এই সূত্রটি তোমাদের ক নাম্বারে প্রশ্ন চলে আসে এবং খ নাম্বার দুটোই আসে। খ নাম্বার যদি আসে অনুধাবনের প্রশ্ন, এটা তোমাদের ব্যাখ্যা প্রদান করা হয়। দেখো আমি যেটা বলেছি, যে কোনো মুহূর্তে অর্থাৎ একটা যে কোনো সময়ে আর কি কোনো তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের হার হচ্ছে একটি অংশ। এরপরে বলছি দেখো ওই মুহূর্তে তেজস্ক্রিয় অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক দুটি অংশ আছে। এই দুটি অংশ আমি একটু ব্যাখ্যার মাধ্যমে উপস্থিত করছি। দেখো আমরা প্রথমে বলতে পারি সময় গণনার শুরুতে, অর্থাৎ দেখো এই সূত্রের সময় গণনার শুরুতে কেন লিখলাম, মনে করো আমার হাতে যে দেখছো আর কি, এই অংশ থেকে আমরা মার্কারের যদি একটা পরিপূর্ণ অংশ আছে, এটা আমরা কেটে ছোট ছোট করব। তো এটা যখন কাটা শুরু করে নেয় তখন তার প্রাথমিক অবস্থা কী হবে, শূন্য। সময়টা কী থাকবে, কারণ জিরো থাকবে। যখন এটাকে আমি ছোট ছোট করে কাটতে শুরু করবো তখন কী হবে, এর সংখ্যাটা কী হবে, ছোট হয়ে যাবে। এবং আস্তে আস্তে পরে কী হবে, এটা আরও ছোট হতে থাকবে। তাহলে দেখা যায় যে এই যে মার্কারের অংশটুকু প্রথমে সময় ছিল জিরো, অর্থাৎ তখন তার একটা অক্ষত সংখ্যা কী ছিল, অক্ষত বা প্রাথমিক কোনো সংখ্যা ধরে নেব। কিন্তু যখন একটা নির্দিষ্ট সময় পরে কেটে ছোট ছোট করলাম তখন তার একটা অবশিষ্ট থাকবে। এই অবশিষ্ট লেখার জন্য আমি এটা শুরু করছি আর কি। দেখো সময় গণনা শুরুতে, অর্থাৎ t=0 হলে প্রাথমিক পরমাণুর সংখ্যা, প্রাথমিক পরমাণুর সংখ্যা ইজিক্যাল আমরা ধরে নেব n0। অর্থাৎ একটা তেজস্ক্রিয় পদার্থ যখন ভাঙন শুরু হয় নাই তার প্রাথমিক অবস্থা ছিল হচ্ছে n0। আবার যখন মনে করো একটু ভাঙন শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ পরমাণুটা ভাঙন শুরু হয়ে গেল, আর টি যেগুলো 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 ঘন্টা, 1 বছর, যে কোনো সময় হতে পারে, হলে অক্ষত, দেখো যখন সে বিয়োজিত হবে তখন তার সংখ্যা কি ধরে নেব, n ধরে নিলাম এমনটি। এখন ধরো এই যে তেজস্ক্রিয় পদার্থটা ভেঙে যাচ্ছে, তা একটা ক্ষুদ্রতর সময়, অল্প একটা ছোট্ট মুহূর্ত আমরা বিবেচনা করব। এটা ধরলে কেমন হয় দেখো, যদি ক্ষুদ্রতর সময় ডিটিতে অক্ষত পরমাণুর সংখ্যা dn হয়, তবে এবার একটু খেয়াল করো আর কি, যদি ক্ষুদ্রতর সময় ডিটিতে অক্ষত পরমাণুর সংখ্যা dn হয়, তবে আমরা এদিকে দেখো যে তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের হার এইটা বের করব। তবে পদার্থের ভাঙনের হার এই ভাঙনের হার dn/dt, এটাকে বলা হয়ে থাকে তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের হার। এই ভাঙনের হার কার সমানুপাতিক, দেখো তো অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। অক্ষত পরমাণুর সংখ্যা কি ধরেছো তুমি, n ধরেছো, তাহলে আমরা যথাযথ এই অংশটাকে একটু বসিয়ে দেখি। অর্থাৎ তুমি লিখতে পারো dn/dt প্রপোর্শনাল কি হবে, n, সমানুপাতিক। এখন দেখো তেজস্ক্রিয় পরমাণু কি হচ্ছে, আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। অর্থাৎ কি, মূল তেজস্ক্রিয় পদার্থের পরমাণুটি ভেঙে যাওয়ার অর্থ হচ্ছে ছোট হয়ে যাওয়া।
ছোট যখন হয় তার অর্থ হচ্ছে হ্রাস পাওয়া। যদি রাশি পেয়ে যায় তাহলে এখানে আমাদের একটি মাইনাস চিহ্ন বসবে। তাহলে এখানে মাইনাস চিহ্নর অর্থ হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ ভেঙে ধীরে ধীরে ছোট হয়ে যাওয়া। তো এখান থেকে একটি ইম্পর্টেন্ট সংজ্ঞা তোমাদের আসে, দেখো dN বাই ডিটি ইজ ইকাল টু ল্যামডা এন। এই ল্যামডাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক, অবক্ষয় ধ্রুবক তিনটা নামে আখ্যায়িত করা হয়। বিশেষ করে বোর্ড পরীক্ষায় ক্ষয় ধ্রুবক নামে প্রশ্ন আসে এবং অবক্ষয় ধ্রুবক নামে প্রশ্ন আসে। আমরা এখান থেকে ছোট্ট একটি সংজ্ঞা দেখবো আর কি, যে সংজ্ঞাটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসে। দেখো আমরা লিখতে পারি dN dt ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা এন, মাইনাসটা আমরা এর পাশে দিয়ে দিলাম। আমরা শুধু একটি ল্যামডার মান নিব, ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাসটি পাশে থাকবে, দেখো dN বাই ডিটি ডিভাইডেড বাই এন। আমরা এইভাবে তোমরা একটু যে রাশিটাই দিবা ইজ ইকুয়াল টু যখন থাকবে সেখানে সমানুপাতিক ডিভাইডেড সাইনটা থাকবে। একটু খেয়াল করো এখান থেকে আমরা কি লিখতে পারি। আমরা এই যে এন অক্ষতপূর্ণ সংখ্যার মান যদি 1 ধরি, যদি n ইজ ইকুয়াল টু 1 একক হয়, তবে আমরা ল্যামডা জুল কি পাচ্ছে দেখো তো মাইনাস dN বাই ডিটি। এটাকে বলা হয়ে থাকে অবক্ষয় ধ্রুবক। এই অবক্ষয় ধ্রুবকের সংজ্ঞা তোমাকে চাই, বোর্ড পরীক্ষায় 1 মার্কসে বলে যে ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক। দেখো এই সংজ্ঞাটা খুবই ছোট, এরকম বলা হয় এখান থেকে কোনো তেজস্ক্রিয় পরমাণুর, খেয়াল করো নিচে আছে টি, কোনো তেজস্ক্রিয় পরমাণুর প্রতি সেকেন্ডে তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের সম্ভাব্যতাকে, অর্থাৎ কোনো তেজস্ক্রিয় পদার্থের প্রতি সেকেন্ডে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের সম্ভাব্যতাকে ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক নামে আখ্যায়িত করা হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের ক্ষয় ধ্রুবকের সংজ্ঞা আর কি। এরপরে আমরা এই অধ্যায়ে এই অংশটুকুনের মূল একটি সূত্র দেখব, যে সূত্র প্রতিপাদন আছে, যে প্রতিপাদন থেকে তোমাদের 15-20টা সৃজনশীল হবে একদম সেম একই অংশ দিয়ে। আমরা এই অংশটুকুন একটু ছোট আকারে প্রতিপাদন দেখব। দেখার জন্য আমরা এখান থেকে সমীকরণ নিয়ে আসব। দেখো এর সূত্র দেখব আমরা, সূত্র প্রতিপাদন। প্রতিপাদন এই জন্যই করছি, প্রতিপাদন না করলে তুমি সৃজনশীলটা করতে পারবে না, সৃজনশীল সেম টু সেম এরকম আসবে। আমরা এটা লিখে রাখবো যে আমরা জানি, দেখো আমরা জানি dN বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা এন। এখান থেকে আমরা শুরু করব প্রতিপাদন। তোমরা যারা হচ্ছে অনলাইনে দেখছো বা পরবর্তী সময়ে যারা অনলাইনে ক্লাসটি দেখবা, তারা হচ্ছে খাতা এবং কলম নিয়ে বসে অংশটুকু যদি একটু লিখে ফেলো তাহলে সমস্যা হবে না, আশা রাখি আর কি। দেখো আমরা dN, এনটাকে এই পাশে নিয়ে আসবো, ডিটিকে এই পাশে দেবো, যেটাকে তোমাদের এর আগে ক্লাসে বলেছিলাম ঠাডা গুণন বা বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন। dN ডিভাইড বাই এন ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা ডিটি থাকবে এমনটি। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে দেবো, 1 নম্বর একটা সমীকরণ দিলাম। আচ্ছা দেখো আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে তেজস্ক্রিয় পরমাণু যখন হচ্ছে সময় 0 ছিল তখন সেটা কি ছিল, অক্ষত পরমাণুর সংখ্যা n নট ছিল। একটু খেয়াল করো, যখন আমরা এইভাবে শর্তটি লিখব t ইজ ইকুয়াল টু 0, তখন আমাদের n ইজ ইকুয়াল টু n নট, মানে অবশিষ্ট পরমাণুর সংখ্যা, মানে n নট কি প্রাথমিক পরমাণুর সংখ্যা, n হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা। যখন সময়টা একটু তুমি বৃদ্ধি করলো, অর্থাৎ যে কোনো সময় t নিয়েছো, তখন তোমার এই n ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, n ইজ ইকুয়াল টু n থাকবে। তাহলে একটু খেয়াল করো, এখানে t হচ্ছে ক্ষুদ্রতর, একে বলে নিম্ন সীমা, t হচ্ছে ঊর্ধ্ব সীমা, n নটকে বলে প্রাথমিক সীমা বা নিম্ন সীমা, n হচ্ছে ঊর্ধ্ব সীমা। এখন এই সীমার মধ্যে 1 নাম্বার সমীকরণকে সমাকলন করে পায়, দেখো ইন্টিগ্রেশন, এটাকে বলা হয় সমাকলন। দেখো সমাকলন শব্দটি পদার্থবিজ্ঞানে ভেক্টর অংশে প্রথম পত্রে প্রথমে আছে। সমাকলনটি বেসিক্যালি সামেশন ইংরেজি শব্দ থেকে এসেছে। তোমরা জানো সাম বা সামেশন শব্দের অর্থ হচ্ছে যোগ করা বা অ্যাড বা অ্যাডিশন, যোগ করা। সামেশনের এই শব্দটিকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয় যে এই দুই প্রান্ত যদি টান দিয়ে দাও, একটু টান দিয়ে লম্বা করো, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এমনটি। এটাকে বলে সামেশন। সামেশন শব্দের অর্থ যেমন যোগ, ঠিক বলা হয়ে থাকে এই চিহ্নর ডান পাশে যে অংশগুলো থাকবে তার ক্ষুদ্র 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 অংশের সমষ্টিকে বলা হয়ে থাকে। তাহলে আমরা এই সামেশন এইভাবে, এটাকে বলে সীমা বা ইন্টিগ্রেশন, বা এর বাংলা নাম হচ্ছে কি সমাকলন। দেখো প্রথমে সীমা কি ছিল, 0, পরে কি
প্রথমে আমরা দিব হচ্ছে এন এর মান, যেহেতু এন দিব সেটা প্রথমে আমরা দিব অক্ষত এন নট, উপরে থাকবে এন, তাহলে লিখবো ডিএন বাই হচ্ছে এন থাকবে সমান সমান। একটু খেয়াল করো, এন নট হচ্ছে নিম্ন সীমা যেটা আমরা বলেছিলাম, আর এটা কি ঊর্ধ্ব সীমা, এতটুকু দিলাম। আবার দেবো ইন্টিগ্রেশন সাইন এই অংশটুকুনে, তাহলে মাইনাস ল্যামডা থাকবে ডিটি, এখানে থাকবে শূন্য, এখানে থাকবে টি। দেখো এই সমীকরণের মধ্যে মাইনাস হচ্ছে একটি প্রকৃতি আর কি, ল্যামডা হচ্ছে একটি ধ্রুবক, ধ্রুবককে এবং প্রকৃতিকে কখনো সমাকলন করা যায় না। তাহলে আমাদের কি করতে হবে, পরবর্তী লাইনে আমরা এইভাবে লিখে রাখবো এন নট থেকে এন ডিএন ডিভাইড বাই এন ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা ইন্টিগ্রেশন 0 থেকে টি ডিটি। দেখো এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের সূত্র আছে। কেমন সূত্র আমি এই পাশে লিখে রাখছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এই সূত্র হচ্ছে লন এক্স বলে। তোমরা ক্যালকুলাস যারা করেছো আর কি, ক্যালকুলাসে দেখবে সুন্দর করে দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এটাকে বলে লন এক্স। এবং আরেকটি সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স হলে এটা হয় হচ্ছে শুধুমাত্র এক্স, দুটি সূত্র লাগবে। একটু দেখো আমরা এখানে লিখতে পারি, দেখো তো এখানে ডিএন বাই কি আছে, এন আছে, আর সূত্র এখানে ডিএক্স বাই এক্স সমান কি হয়েছে, লন এক্স, তাহলে এখানে কি হবে লন এন। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে লন এন। যখন তুমি এইভাবে লন এনটা লিখে ফেলবা, যখন সীমাটা ভেঙে দিবা, লেখার পরে তৃতীয় বন্ধনী দিতে হবে। তৃতীয় বন্ধনী দেওয়ার পরে এই যে সীমাটা আছে নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা, তখন তুমি এভাবে লিখে ফেলবা এন নট থেকে এন পর্যন্ত, এটা হচ্ছে এর ল বা সূত্র। এরপরে দেখো মাইনাস ল্যামডা, আমি একটা সূত্র লিখেছি দেখো ইন্টিগ্রেশন ডিএক্স সমান সমান কি আছে এক্স, তাহলে তুমি এটা কি লিখবা মাইনাস ল্যামডা, এখানে টি আছে তাহলে আমরা কি লিখবো টি, থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো, এটা হচ্ছে 0 থেকে কি থাকবে টি থাকবে। আরেকটু অংশ দেখো, এখানে ইম্পর্টেন্ট ল হচ্ছে এমনটি যে এই সীমার ক্ষেত্রে তোমরা অলরেডি ম্যাথে করে এসেছো হায়ার ম্যাথে, যে ঊর্ধ্ব সীমা দ্বারা এই মানটা চেঞ্জ হয়ে যাবে, তারপরে মাইনাস নিম্ন সীমা দ্বারা পরিবর্তন হবে। তাহলে আমরা সেটা করি, দেখো লন এন মাইনাস লন এন নট, তখন ফার্স্ট ব্র্যাকেট হবে। এই মানটা যখন তুমি ভেঙে দেবে এভাবে, তখন কি হবে, এটা প্রথম বন্ধনী হবে। এরপরে দেখো মাইনাস ল্যামডা টি, টি এর সাথে কি হবে টি থাকবে, মাইনাস শূন্য দ্বারা টি রিপ্লেস পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা 0 হবে, তাহলে টি মাইনাস 0। তাহলে এখানে কি থাকে দেখো, আমরা পরবর্তী এখান থেকে এমনটি পাচ্ছি লন এন মাইনাস লন এন নট ইজ টু মাইনাস ল্যামডা টি। এখানে আরেকটি ইম্পর্টেন্ট সূত্র আছে, তোমাদের লগারিদম ম্যাথ যারা করেছো আর কি, এর সূত্রটি ছিল এরকম, লগ এ মাইনাস লগ বি ইজ ইকুয়াল টু লগ এ বাই বি। দেখো তো তোমরা বিয়োগ থাকলে কি হয় ভাগ হয় আর কি, আর গুণ থাকলে কি হয় যোগ হয়। তাহলে আমরা এই অংশে এখান থেকে লিখবো, দেখো লন এন মাইনাস লন এন নট, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি লন এন ডিভাইড বাই এন নট ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি, এই অংশ লিখলাম। তাহলে একটু খেয়াল করো, এখানে কিন্তু আরেকটা নিয়ম আছে, তোমাদের সৃজনশীল প্রশ্ন করতে গেলে অবশ্যই লাগবে, সেটা হচ্ছে সমান চিহ্নের পূর্বে যে লন আছে যদি সমান চিহ্নের এই পাশে চলে যায় তাহলে এটা ই হয়ে যাবে। তোমাদের ক্যালকুলেটর একটা ফাংশন আছে দেখবা ই আছে, দেখো কেমন হয়, এটা এন বাই এন নট ই টু মাইনাস ল্যামডা টি হয়ে যাবে। এই যে মনে রাখবো অবশ্যই যে লন যখন সমান চিহ্নের ডানে চলে যাবে তখন উক্ত মানগুলো সব ই এর উপরে উঠে যাবে। আবার যদি তুমি মনে করো না আমি ই রাখবো না, ই উঠাই দেবো, তাহলে তুমি এই পাশে লন লাও, তাহলে এটা ভ্যানিশ হয়ে এরকম হয়ে যাবে, এ পাশে লন চলে আসবে। তাহলে আমাদের সমীকরণ অলমোস্ট হয়ে গিয়েছে, এন ইজ ইকুয়াল টু এন নট ই টু মাইনাস ল্যামডা টি। এই সূত্র দিয়ে বোর্ড পরীক্ষায় অগণিত প্রশ্ন তোমাদের চলে আসে। এই থিওরির যে অংশটুকু ভেঙে দেখালাম, এই জন্য দেখালাম তোমাদের সৃজনশীল প্রশ্ন সমাধান করার জন্য খুবই গুরুত্ব বহন করে। এখান থেকে তোমাকে একটু ছোট্ট শর্ট নিয়ম আমি শিখাই রাখছি, দেখবা যে আসলে কীভাবে প্রশ্ন চাইলে তুমি অংশগ্রহণ করতে পারো, সেই অংশটুকু তোমাদের আমি একটু দেখিয়ে বলে দিই। এন ইজ ইকুয়াল টু এন নট ই টু মাইনাস ল্যামডা টি। দেখো এখান থেকে বেসিক্যালি তোমাদের সূত্র সৃজনশীল প্রশ্ন যেটা চাইবে সেটা তুমি এখান থেকে নিয়ে আসতে পারো সরাসরি। তুমি যদি এখান থেকে ভাঙতে চাও তাহলে ভাঙতে পারবা, আবার যদি মনে করো আমি এখান থেকে, বেসিক্যালি এখান থেকে দুটি জিনিস প্রশ্ন চাই, সব সময় দুটি প্রশ্ন আসে। একটাকে বলা হয়, দেখো ল্যামডাকে আমরা কি বললাম, অবক্ষয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক, এবং টি বলেছে সময়। যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নে শুধুমাত্র দুটো জিনিস চাইবে, এক হচ্ছে ল্যামডা, এক হচ্ছে টাইম টি। আমি এখান থেকে দেখো দুটি অংশ সূত্র বের করে দেখাচ্ছি তোমাকে। যদি মনে করো বলে তেজস্ক্রিয় সূত্র হতে সময়টি বের করে দেখাও, তাহলে এখানে তুমি লিখবা সময় টাইম টি ইজ ইকুয়াল টু লন এন ডিভাইড বাই এন নট ডিভাইড বাই কি লিখবা, আমাদের থাকবে হচ্ছে ল্যামডা, এখানে মাইনাস থাকবে। তাহলে যদি বলে কোনো প্রশ্নে তেজস্ক্রিয় পরমাণু ভাঙনের ক্ষেত্রে তার সময়টা বের করো, তাহলে টি ইজ ইকুয়াল টু মাইনাস লন এন এন নট বাই ল্যামডা। আবার যদি তোমাকে এখান থেকে অবক্ষয় ধ্রুবক চাই তাহলে মাইনাস লন এন ডিভাইড বাই এন নট ডিভাইড বাই টি হয়ে যাবে। দেখো এই যে অংশ, এই যে তিনটা অংশ তোমাদের বলে রাখলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, পর্যায়ক্রমিকভাবে তোমরা এটা দেখে রাখতে পারো। চলো আমরা একটা ছোট একটা ম্যাথ দেখে নিই।
যে আসলে ম্যাথটি কেমন হয়। কোনো তেজস্ক্রিয় পরমাণুর অবক্ষয় ধ্রুবক 0.181 ইয়ার দিলাম মনে করো, ওয়াইতে কিন্তু ইয়ার বলে। আর তোমরা একটু মনে রাখবা এই যে ল্যামডা আছে অবক্ষয় ধ্রুবক, এর কিন্তু একক আছে অনেকগুলো। এককে বলা হয় পার সেকেন্ড, পার আওয়ার, পার ডে, তারপরে পার ইয়ার, এরকম। এছাড়াও আরও বলে উইক আছে, মান্থ আছে, এগুলো যেটা চাইবে সেটা হবে। তাহলে যদি এরকম হয় অবক্ষয় ধ্রুবকের মান হচ্ছে যদি এমনটি হয়, এত হলে তুমি পার ইয়ার দিয়ে ইয়ার দিয়ে যেটাভাবে না কেন ম্যাথ করতে পারো। পার ইয়ার হলে উক্ত তেজস্ক্রিয় পরমাণুর 60% ক্ষয় হতে কত সময় লাগবে, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। আমরা দেখে নেব আসলে এখানে কি কি অংশ দেওয়া আছে আর কি অংশ আমাদের বের করতে বলছে। দেখো দুটি অংশ, আমি যে অংশটা দিয়েছি এরকম সৃজনশীল প্রশ্ন বোর্ডে অ্যাভেলেবেল আসে। দেখো অবক্ষয় ধ্রুবক ল্যামডা, তাহলে দেওয়া আছে কি লিখবা, অবক্ষয় ধ্রুবক ল্যামডা 0.181 ইয়ার দিলাম, ভালো কথা। দেখো এবং কত পার্সেন্ট, দেখো এটা তেজস্ক্রিয় পরমাণু কয় পার্সেন্ট লস হয়েছে, 60%। তোমাদের একটু সুবিধার্থে বলে নিই, একে বলে পারসেন্ট, শব্দ অর্থ হচ্ছে প্রতিশতে। ইউএস এর ক্ষেত্রে এটা নির্ণয় করা হয় পার 100 বলা হয়, যেমন আমরা পার 100 বলি, পার সেন্ট ওটা হচ্ছে 100 সেন্ট মেকা $1 বলে, আর 100 সেন্টে $1। আমরা যেরকম 100 পয়সাতে 1 টাকা বলি, ঠিক ওদের হিসাবটা হচ্ছে এরকম। তো এইখানে পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100 হয়। তাহলে দেখো তেজস্ক্রিয় পরমাণুর 60% ক্ষয় হতে কত সময় লাগবে, তাহলে কি চেয়েছে তোমার, টাইম বের করতে বলেছে। তাহলে আমরা এভাবে নিব অক্ষত পরমাণুর সংখ্যা, অক্ষত পরমাণুর সংখ্যা n ইজিক্যাল টু, অক্ষত পরমাণুর সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করেছিলাম। n ইজিক্যাল টু, দেখো প্রাথমিক পরমাণুর সংখ্যা এর কত পার্সেন্ট, এর হচ্ছে 60%। 60 মানে কি 100-র মধ্যে 60, এমনটি পার্সেন্ট আর কি কমে যাবে। তাহলে তুমি দেখবা n0 ইন্টু 40% হয়, অর্থাৎ আমরা লিখতে পারি n ইজিক্যাল টু n0 ইন্টু 40/100। বা আমরা দেখো n0টা এই পাশে ভাগ দিয়ে দাও n0, তাহলে এটা 0.4 হয়ে যায়। এবং পরিশেষে তোমার চেয়েছে কি টাইম t ইজিক্যাল টু 0। তাহলে আমরা এইভাবে লিখব যে আমরা জানি n ইজিক্যাল টু, আমি 3টা সূত্র তোমাদের কিন্তু লিখে রেখেছিলাম, তারপর আমি একটু দেখাই দিই তোমাদের। n/n0 ইজ ইজিক্যাল টু মাইনাস ল্যামডা টি। দেখো আমরা যদি লন নিই তাহলে কিন্তু ই উঠে যাবে, আমাদের মান বের করতে হবে টি এর, অর্থাৎ লন n/n0 মাইনাস ল্যামডা টি, বা টাইম টি ইজিক্যাল টু মাইনাস লন n/n0 ডিভাইড বাই ল্যামডা। একটু ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে পারবা। লন দেখো n/n0 এর মান কত ছিল, 0.4 ছিল, ডিভাইড বাই ল্যামডা মান হচ্ছে 0.18 এত। তো তোমরা একটু ক্যালকুলেটারে, আমি তোমাদের একটু বলে রাখি, তোমরা যদি হচ্ছে ক্যালকুলেটারে 570 হোক বা 991 হোক বা FX100 হোক, এখান থেকে তোমরা লগ বসাতে পারবে না, LOG লগটা পারবে না। তোমার এই ক্যালকুলেটারে অবশ্যই নিতে হবে LN, লন, এটা ব্যবহার করতে হবে। তো আমরা এখানে দেখবা যে লন যে মান নাও, লন 1 এর মান কিন্তু 0 হয়, লন 1 এর সবসময় ছোটো মান আসবে এবং তার অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটা একটা মাইনাস আসবে, ওই মাইনাস এবং এই মাইনাস হয়ে যাবে প্লাস। আমরা ভাগ দিই, দেখে নিই, তোমরা একটু বাসায় দেখে নিতে পারো যে লন 0.4 বা 40 বলে, এটা মান মাইনাস 0.9162 আসে। একে তোমরা ভাগ দেবে হচ্ছে 0.181 দ্বারা, এটা যদি ভাগ দিয়ে নাও মাইনাস 5.06 হয়, তাহলে মাইনাস আর এই মাইনাসটা কত হবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমি প্লাস উঠিয়ে দিলাম, তাহলে লিখলাম 5.06। এই সময়টাকে আমি লিখতে পারি, দেখো দশমিক আছে, আমরা এরকম দুটো ঢেউ চিহ্ন দিয়ে উপরে দেবো, এটাকে বলে ডিফার্স বা সর্বসম, এটা দিয়ে লিখতে পারি 5। দেখো এখানে এর একক ছিল কি দিয়েছি, ইয়ার, তাহলে উপরে উঠলে কী হবে, পার ইয়ার। তুমি যদি এখানে পার ইয়ার দিতা তাহলে এখানে কি হতো, ইয়ার হতো। এটা তুমি প্রশ্ন দেওয়া থাকবে উল্লেখ করে তুমি এটা বুঝে নিতে পারবা। এটা আমরা একটি সমাধান দেখলাম। আমরা আজকের শেষ অংশ একটু আলোচনা করব।
শেষ অংশে আমরা একটু অর্ধায়ও দেখব। দেখো হাফ লাইফ বা অর্ধজীবন দেখব। অর্ধজীবনটা খুবই গুরুত্বপূর্ণ। অর্ধজীবনের সূত্র এই অংশে আসে। দেখো আমরা এখান থেকে সমাধান করে দেব। অর্ধজীবন বা হাফ লাইফ। দেখো অর্ধজীবনকে বেসিক্যালি টি হাফ দ্বারা প্রকাশ। অর্ধজীবন বলতে আসলে কি বোঝায়? মনে করো আমার গড় আয়ু হচ্ছে 60 বছর, তাহলে আমার অর্ধেক কত হচ্ছে? 30 বছর। এই অর্ধেককে বলে অর্ধজীবন। অর্থাৎ কোনো তেজস্ক্রিয় পদার্থ পরমাণু ঠিক অর্ধেক ভেঙে যেতে যে সময় লাগবে তাকে বলা হয় অর্ধজীবন বা অর্ধায়ু। আমরা এটা প্রমাণ করার জন্য এমনটি নিব যে আমরা জানি দেখো আমরা তেজস্ক্রিয় সূত্র থেকে কি জানি? n = n0 e⁻ λt। এটা এইভাবে লিখব, যখন t = t হাফ, এখানে হাফ লাইফ বলা হয়, এজন্য বলে অর্ধজীবন হাফ। এটা 0.5ও লিখতে পারো। টি হাফ হয় তখন, দেখো আমাদের প্রাথমিক পরমাণু সংখ্যা কি ছিল? n। তাহলে n0 এর অর্ধেক যদি বলো অর্ধজীবন, তাহলে কি হবে? n0/2। তার মানে n = কি হবে? n0/2 হয়। তখন n = কি লিখবো? n0/2। তো এখান থেকে লিখতে পারো যে n0টা যদি এ পাশের নিচে দিয়ে দাও, n0 = 1/, কি হবে? হাফ হয়ে যাবে। এখন এই মানটি বসালে আমাদের ক্যালকুলেশনটা মোটামুটি হয়ে যাবে। আরেকটি সূত্র, নতুন একটি সূত্র পেয়ে যাবা। তাহলে এই মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দেবো। দেখো অতএব দেখো n এর মানটা কি? আমরা n0/2 বসাই। দেখো n0/2 = n0 e⁻ λt। খেয়াল করো এই পাশে n0 আছে, এই পাশে উপরে কি আছে? n0 আছে। উভয়টা পরস্পর কি হবে? চলে যাবে, মানে বাদ হয়ে যায়। তাকে 1/2 e⁻ λt। তোমরা একটু খেয়াল করো তো, আমি কিছু আগে বলেছিলাম কে যদি আমরা তুলে দিতে চাই তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? লন ব্যবহার করতে হবে। তাহলে আমরা পুনরায় এখানে লন ব্যবহার করব। দেখো লন 1/2 = λt। দেখো আমাদের কিন্তু উঠে গেছে এর মান। তাহলে সেক্ষেত্রে তুমি দেখবা এটা কি লন ভাগের সূত্র, লন 1/2। তাহলে এখানে কি হয়ে যাবে? দেখো লন 1 - লন 2 - λt। একটু খেয়াল করো, তোমার এই যে ক্যালকুলেটারে তুমি লন 1 চাপ দিবা। লন 1 চাপ দিলে দেখবা 0 আসে। লন 1 এর ভ্যালু আসবে হচ্ছে 0। এবং তুমি আরেকটু খেয়াল করে দেখবা তোমরা লন 2 এর মান হচ্ছে 0.693। তো তোমরা একটু দেখে নিতে পারো লন 2 এর মান হচ্ছে 0.693 = -λt। তাহলে এই সমীকরণ আমাদের দেখো 0 তো 0ই, -0.693 = -λt। দেখো উভয় পক্ষ থেকে মাইনাস কি হবে? চলে যাবে। তাহলে তোমরা এখান থেকে দেখো 0.693 = λt। তাহলে এই টি এর জায়গাতে যেটা আমরা কিন্তু রিপ্লেস করিনি এখন পর্যন্ত, হ্যাঁ আমরা লাস্টে রিপ্লেস করে দেবো। টি যেন কি লিখবো? টি হাফ লিখে দেবো শেষে। তাহলে এই সমীকরণটা আমরা একটু এই সাইডে লিখে দিচ্ছি। দেখো 0.693 = λt হাফ। আমরা এখানে রিপ্লেস করলাম। তুমি চাইলে এখানে রিপ্লেস যখন মান বসেছে তখনই করতে পারতো, আমি কিন্তু পরিশেষে বসিয়েছি। তোমরা কিন্তু আগেও বসাতে পারবে। তাহলে এখান থেকে আমরা কি দেখবো? দেখো টি হাফ = 0.693/λ। এটা হচ্ছে আমাদের আরেকটি কাঙ্ক্ষিত সমীকরণ। এই কাঙ্ক্ষিত সমীকরণের ক্ষেত্রে আমরা বলতে পারি, এই কাঙ্ক্ষিত সমীকরণের জন্য আমরা যে সমীকরণ পেলাম টি হাফ = 0.693/λ, এটার জন্য তোমাদের একটা ছোট্ট ম্যাথ দেখাচ্ছি। 1 মিনিট সময় লাগবে, ছোট ম্যাথটা একটু দেখো। কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 1622 বছর ইয়ার হলে উহার অবক্ষয় ধ্রুবক কত? তো দেখো এখানে আমাদের কি দেওয়া আছে? হাফ লাইফ। তাহলে আমরা দেওয়া আছে বলে লিখবো টি হাফ = 1622 বছর। এবং বের করতে বলেছে দেখো অবক্ষয়, এই যে অবক্ষয় ধ্রুবক ল্যামডা। ল্যামডা ইজ কি লিখবা? হোয়াট? তাহলে আমরা একটু আগে যে সূত্র দেখলাম এই সূত্র বসিয়ে দিলে হয়ে যাবে। আমরা জানি টি হাফ = 0.693, বা এটাকে বলতে হবে লন 2/λ, বা ঠাড়া গুণন করো আবার, বা বজ্র গুণন করো। ল্যামডা = 0.693/t হাফ। তাহলে 0.693/1622 বছর। এটা ভাগ দিলে তোমাদের উত্তর শেষ হয়ে যাবে। 0.693 ভাগ 1622 4.27 × 10⁻⁴। দেখো ল্যামডার একক কি ছিল? ল্যামডার এসকটা কী বের করবো? আমাদের এখানে ছিল টি হাফ। টি হাফের একক কী আছে? ইয়ার।
নিচে আছে ইয়ার, তাহলে উপরে উঠলে কী হবে? পার ইয়ার, অর্থাৎ প্রতি বছর। আজকে এ পর্যন্ত তোমাদের আলোচনা। আমরা আজকে যে অংশটুকুন দেখলাম, এই অধ্যায়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশের আমরা দুটি সূত্র দেখেছি। আবারও যদি কখনো সময় সুযোগ হয় তোমাদের সামনে এর পরবর্তী অংশ নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো যারা এই মুহূর্তে অনলাইনে ক্লাসটি আমার দেখলা তাদের সবাইকে পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি, এবং তোমরা পাশাপাশি একটু শেয়ার করে নিতে পারো, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানিয়ে দিতে পারো, বা পরবর্তী সময় যারা অনলাইনে আসবা তারা যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে বা না বুঝতে পারো অবশ্যই নক দিবা, বা তোমরা এখানে কমেন্টস করে জানিয়ে দিতে পারো। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই বলে আজকে এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদের দীর্ঘায়ু করুক, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।